নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ মাই ভয়েস চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আচ্ছা, মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের কি বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ, গৌরবময় মুক্তিযুদ্ধ হয়েছিল, সেটা কি ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে? বিভিন্ন ঘটনা কিন্তু সেদিকেই দিক নির্দেশ করছে। যেরকম আপনারা জানেন, মোহাম্মদ ইউনূস ইউনাইটেড নেশন জেনারেল কাউন্সিলে যখন বক্তৃতা দিতে গেলেন, সেখানে কিন্তু একটি বিতর্কমূলক বক্তৃতা তিনি দিয়েছিলেন। সেটি হচ্ছে যে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান জুলাই মাসে হয়েছে, সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু রিসেট বাটন প্রেস করা হয়েছে, অর্থাৎ অতীতের সমস্ত কিছু মুছে ফেলা হয়েছে। অর্থাৎ অতীতের সমস্ত কিছু মুছে ফেলা মানে বাংলাদেশের যে চেতনা, মুক্তিযুদ্ধ, সেটাও কি মুছে ফেলা হয়েছে? এরকম কিন্তু প্রশ্ন তো উঠেছিল দেশের মধ্যে এবং একটি বিতর্ক তৈরি হয়েছিল। এবং সেই বিতর্কে ধামাচাপা দিতে প্রেস উইংয়ের তরফ থেকে কিন্তু তখন একটা কোনো রকমের একটা ধামাচাপা দেওয়ামূলক, একটি ঠেকনা দেওয়ামূলক কিন্তু একটা বিবৃতি দেওয়া হয়েছিল যে উনি এটা বলতে চাননি। তারপরে কিন্তু গণ অভ্যুত্থানের সময় আমরা দেখলাম যে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা, ধানমান্ডিতে তার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, মুক্তিযুদ্ধের বিভিন্ন নথি পুড়িয়ে দেওয়া, এগুলো কিন্তু সেই সাক্ষ্যই বহন করে যে মুক্তিযুদ্ধের কোনো রকম স্মৃতি তারা রাখতে চায় না, সেই ইতিহাসকে তারা অস্বীকার করে। অর্থাৎ এটা কিন্তু ঘোষিত রাজাকার যারা ছিল ৭১-এ, তাদেরই কর্মসূচির বাস্তবায়ন ভবিষ্যৎ প্রজন্মের দ্বারা। তৃতীয়ত, কেন আমি আজকে এই কথাটা বললাম, আপনারা জানেন যে ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকেই কিন্তু যে রাষ্ট্রীয় ভাষা আরবি পাকিস্তানের থেকে চাপিয়ে দেওয়া হয়েছিল পুরো পাকিস্তানে, তখন এর প্রতিবাদে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই কিন্তু বাংলাকে রাষ্ট্রীয় ভাষা ডাক দেওয়া হয়েছিল এবং পঠন কিন্তু বাংলাতে শুরু হয়েছিল। তারই প্রতিদানস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ১৯৭১ সালে সেই খান সেনারা কিন্তু আক্রমণ করে এবং লাগাতার গুলি বর্ষণের মাধ্যমে কিন্তু শয়ে শয়ে কিন্তু স্টুডেন্টদের কিন্তু গুলিতে হত্যা করা হয় এবং তাদের এই রক্তে কিন্তু মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল এবং বাংলাদেশের আজকে যে স্বাধীন পতাকা, সেই পতাকা কিন্তু উন্মোচন হয়েছিল। কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পাকিস্তানের উপর থেকে সমস্ত রকম ব্যান তুলে দেওয়া হবে এবং পাকিস্তানের স্টুডেন্টরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা করতে পারবে এবং বাংলাদেশ থেকেও কিন্তু পাকিস্তানে যেতে পারবে পড়াশোনার জন্য। চিন্তা করুন, যে দেশ তাদের ইতিহাসকে অগ্রাহ্য করে, জাতির জনককে অগ্রাহ্য করে, সে দেশের প্রগতি কিভাবে সম্ভব? জানাবেন কমেন্টসে। তৃতীয়ত, আজকে আমরা দেখছি বাংলাদেশ কিন্তু একটা গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে, একদম গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে এবং এই নির্বাচন নিয়ে কিন্তু এই গৃহযুদ্ধ শুরু হবে। আজকে বলুন, পাকিস্তান যে দেশটি, সঙ্গে সমস্ত দেশ সম্পর্ক ছিন্ন করতে চায়, যাদের খাওয়ার সংস্থান নেই, যারা এই রোড দ্বারে হাত পেতে বেড়াচ্ছে, ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক এদের কাছে ধার চেয়ে বেড়াচ্ছে, যাদের নিজের দেশের লোকের প্রতিপালন করার ক্ষমতা নেই, পাকিস্তানের মধ্য থেকে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। সরকারের এগেনস্টে তাদের জনগণ কিন্তু ক্ষিপ্ত। সেই পাকিস্তান থেকে কিন্তু ৩৭০টি কন্টেনার কিন্তু চট্টগ্রামে এলো। কী আছে তার মধ্যে এখনও কিন্তু বাংলাদেশের সরকার সেটা খোলসা করেনি। সন্দেহ করা হচ্ছে যে অস্ত্রশস্ত্র বোঝাই কিন্তু এই জাহাজ এখানে নোঙর করেছে বাংলাদেশে। কিসের জন্য যদি অস্ত্রশস্ত্রই এসে থাকে, তা কিসের জন্য আনা হলো? আর যদি খাদ্যদ্রব্য বা যেটা বলা হচ্ছে গার্মেন্টসের কাঁচামাল, এগুলো আনা হয়েছে, যাদের নিজের প্রতিপালন করার ক্ষমতা নেই, তারা কিভাবে খাদ্যদ্রব্য সরবরাহ করবে আরেকটি দেশে, যেখানে তাদের দিলে তাদের সুবিধা? ঘটনাটি কি সন্দেহজনক নয়? এবং কিসের জন্য, যদি অস্ত্রশস্ত্র এসেই থাকে, তাহলে কিসের জন্য অস্ত্রশস্ত্র নিয়ে আসা হলো পাকিস্তান থেকে? যে দেশটি একটি ঘোষিত জঙ্গি দেশ, যাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক কেউ রাখতে চায় না, এর ধরে তার ধরে হাত ফেলে বেড়ায় নিজের দেশকে প্রতিপালন করার জন্য, জনগণকে প্রতিপালন করার জন্য, সেই দেশের সাথে বাংলাদেশ সাংস্কৃতিক আদান প্রদানের জন্য
ঢাকা বিশ্ববিদ্যালয়কে উন্মুক্ত করে দিল। এবং যে অস্ত্রশস্ত্র আনা হলো সেটা কি গৃহযুদ্ধ করার একটি চক্রান্ত বাংলাদেশে? কেননা বিভিন্ন বক্তব্য কিন্তু এগুলোই উঠে আসছে। মাহফুজ আলম, আপনারা জানেন, উপদেষ্টা, তিনি কিন্তু বলেছেন 1990 সালে যে গণ অভ্যুত্থান হয়েছিল তাকে কিন্তু একটি শক্তি ষড়যন্ত্রকারী শক্তি কিন্তু সেটাকে নষ্ট করে দিয়েছে। কিন্তু জুলাইয়ের যে অভ্যুত্থান সেটাকে কিন্তু কোনো শক্তি যাতে নষ্ট করতে না পারে তার জন্য কিন্তু আবার অভ্যুত্থান হবে। এবং আপনারা জানেন সমন্বয়কদের মধ্য থেকে কিন্তু বলা হচ্ছে যে এই আওয়ামী লীগ, স্বৈরাচারী আওয়ামী লীগকে জনগণ কিন্তু প্রত্যাখ্যান করেছে এবং তারা কিন্তু কাতারে কাতারে মানুষকে খুন করেছে, গণহত্যা করেছে আন্দোলনের সময়। এদের সঠিক বিচার না হওয়া অবধি কিন্তু এদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। মোহাম্মদ ইউনুসকে দ্য হিন্দু পত্রিকা থেকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন দ্য হিন্দু পত্রিকায়, সেখানে জিজ্ঞেস করা হয়েছিল আওয়ামী লীগকে কি নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে। তখন তিনি বলেছিলেন এই সরকার এরকম কোনো সিদ্ধান্ত নিতে পারে না কে নির্বাচনে অংশগ্রহণ করবে কে করবে না। বিএনপি যেখানে চাইছে একটি বড় রাজনৈতিক দল বাংলাদেশে যে আওয়ামী লীগ থাকবে, তাদের এই মতামতকে কী করে উপেক্ষা করা যায়? তার মানে আওয়ামী লীগকে এই নির্বাচনে হয়তো অংশগ্রহণ করতে দেওয়া হবে। এবং এর প্রেক্ষিতে কিন্তু এই সমন্বয়করা বলেছে আবার গণ অভ্যুত্থান হবে যদি আওয়ামী লীগকে বিনা বিচারে যদি আবার নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়। অর্থাৎ কিন্তু একটি আবার গৃহযুদ্ধের দিকে কিন্তু বাংলাদেশ ধাবিত হচ্ছে এবং তারা কিন্তু আবার সেই ঘটনা ঘটাবে, আবার দেশকে অস্থির করবে। এখনও দেশের পরিস্থিতি কিন্তু খুবই অস্বাভাবিক, আইন শৃঙ্খলা নেই, অর্থনৈতিক অবস্থা চরমতম দুর্দিনের মধ্যে দিয়ে যাচ্ছে, মানুষের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে, যে যেখানে পারছে আন্দোলন করছে, কোনো নিয়ম শৃঙ্খলার বালাই নেই। আপনারা জানেন যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য যে আন্দোলন চলছে সেখানে কিন্তু চলন্ত ট্রেনের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে, সেখানে প্রচুর যাত্রী কিন্তু আহত হয়েছেন। এবং এই ঘটনা যখন সোশ্যাল মিডিয়ায় বেরিয়েছে তখন কিন্তু নিন্দার ঝড় উঠেছে। অর্থাৎ এরপরে হয়তো আমার এই পাত্রী পছন্দ না, ওই পাত্র পছন্দ না, বিয়ের জন্য এরকম কিছু অবস্থা যদি সম্মুখীন হয় কোনো পরিবার, তারাও কিন্তু আন্দোলনে নামবে। বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এরকম। মানুষ কিন্তু অতিষ্ঠ। আজকে এই রাস্তা ব্লক হচ্ছে, কালকে ওই রাস্তা ব্লক হচ্ছে, কেউ ব্যবসার কাজে যাচ্ছে, কেউ চিকিৎসার জন্য যাচ্ছে, তারা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে, তারা কিন্তু বিরক্ত দেখাচ্ছে এবং চরমতম পর্যায়ে বিরক্তি কিন্তু পৌঁছেছে। এবং কি সরকারের তরফ থেকে কোনো রকম আইন শৃঙ্খলা স্বাভাবিক করার কিন্তু কোনো উদ্যোগ নেই। তো এটা কি নির্দেশ করছে? বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার একটি চক্রান্ত হচ্ছে। এবং এই যে ঘটনা, চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে জাহাজ এলো, কী এলো তার সরকার সেটা এখনও খোলসা করেনি। 2 নম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়কে উন্মুক্ত করে দেওয়া হলো পাকিস্তানের স্টুডেন্টদের জন্য। যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে আবার গণ অভ্যুত্থান হবে। এইগুলোর মধ্যে তারা বার্তা দিতে কিন্তু চাইছে বাংলাদেশকে আবার গৃহযুদ্ধের সম্মুখীন হতে হবে এবার, কেন তাদের হাতে অস্ত্র চলে এসছে। এবং আপনারা জানেন গণ অভ্যুত্থানের সময় থানা লুটপাট করা হয়েছিল, প্রচুর অস্ত্রশস্ত্র কিন্তু তারা এখান থেকে গায়েব হয়ে গেছে। সেই অস্ত্রশস্ত্র কিন্তু এই স্টুডেন্টদের বা এই ঘোষিত স্টুডেন্ট যারা জঙ্গি তার হাতে কিন্তু চলে এসছে। যে প্রতিবেদনটি বেরিয়েছে সেখানে বলা হচ্ছে, নথি বলছে 2015 সালে সিন্ডিকেটের সর্বসম্মত সিদ্ধান্ত পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে যে পাকিস্তানের ধারাবাহিক গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জড়িয়ে সিন্ডিকেটের কার্যবিবরণীতে তার সবিস্তারে বর্ণনা রয়েছে। অথচ সম্প্রতি আচমকা সিন্ডিকেট সভা থেকে পাকিস্তানের উপর জারি করা সব নিষেধাজ্ঞা তুলে দেওয়া হলো। এমনকি বিষয়টি যাতে প্রকাশ্যে না আসে তাই ওই সিন্ডিকেট সভার সংবাদ বিজ্ঞপ্তিও এড়িয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। কিন্তু চাইলেই কি সব চাপা যায়? দিন পাঁচেকের মধ্যেই সব ফাঁস। জানা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিয়ারা আহমেদ চৌধুরীর সভাপতিত্বেই সিন্ডিকেট সভায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনরায় স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনাচক্রে সিন্ডিকেটের এই সভার মাঝখানের আগেই ভিসির সঙ্গে তার দপ্তরে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাক হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ উপাচার্য। ঐতিহাসিক দিনই বটে, কারণ প্রায় 1 যুগ পরে
সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন কোনো এক পাক হাইকমিশনার। কার্যত সমীকরণ মিলিয়েই এবার পাকিস্তানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ঢাকা বিশ্ববিদ্যালয়, যার অর্থ পাকিস্তানিরা চাইলে এবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন, চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারাও পাকিস্তানে গিয়ে পড়তে পারবেন। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার এখন রিসার্চ সহ পাকিস্তানের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি যাবতীয় বিষয়ই আদান প্রদান চালু করতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়। 2015-14 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য আরেফিন সিদ্দিকী বলেছিলেন, 1971 সালে টানা 9 মাস ধরে পাকিস্তান এদেশে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মম গণহত্যা চালিয়েছে এবং ক্রমাগত তা অস্বীকার করে এসেছে। যতদিন না পর্যন্ত পাকিস্তান হত্যা এবং নির্যাতনের কথা স্বীকার করবে, ততদিন পর্যন্ত তাদের সঙ্গে এই প্রতিষ্ঠান কোনো রকম সম্পর্ক রাখবে না। নতুন করে আমাদের কোনো শিক্ষার্থী আর পাকিস্তানি উচ্চশিক্ষার জন্য যাবে না। একইভাবে তাদের কোনো পড়ুয়াকেও আমরা নেব না। 71-এর গণহত্যার কথা এর মধ্যে স্বীকার করেনি ইসলামাবাদ। ক্ষমা চাওয়া তো দূরের কথা, কার্যত চুপিসারে ঢাকার সঙ্গে তাদের মিলটা তবুও হয়েই গেল। অর্থাৎ আপনারা দেখছেন, ইয়াহিয়া খান কিন্তু বলেছিলেন যখন পূর্ব পাকিস্তান তাদের হাতছাড়া হয়ে যায় মুক্তিযুদ্ধের জন্য, যে বাংলাদেশের যে পূর্ব পাকিস্তানের যে বীজ, দেশ তো আমাদের গেছে, কিন্তু যে বীজ আমরা বপন করে দিয়ে এসেছি 5 থেকে 50 বছর বাদে হলেও কিন্তু পাকিস্তানের পক্ষে কিন্তু এই বীজেরা কিন্তু আওয়াজ তুলবে। আপনারা দেখেছেন এই গণ অভ্যুত্থানের পরে যে জঙ্গি গোষ্ঠী, ঘোষিত জঙ্গি গোষ্ঠী এবং এই রাজাকার বাহিনীর হাতে বাংলাদেশ চলে গেছে এবং বিভিন্ন মাধ্যম থেকে কিন্তু এটা দাবি করা হচ্ছে। 71-এর যারা যুদ্ধে বিরোধিতা করেছিল, এই বিরোধী শক্তির উত্তরাধিকারের হাতে কিন্তু এখন এই বাংলাদেশ, বা তারাও কিন্তু এখন যারা বিরোধিতা করেছিল তাদের মধ্যেও কিন্তু এখন অনেক লোক রয়ে গেছে যারা এই সরকারের পক্ষে, এবং তাদের বিভিন্ন কার্যকলাপ কিন্তু সেই দৃষ্টান্তই স্থাপন করছে। তো বাংলাদেশকে কি আপনারা, যে বাংলাদেশ নামে পরিচিত এই মুক্তিযুদ্ধের জন্য, যাদের জন্য আপনারা বাংলাদেশবাসী বলে আপনারা গর্ব করেন, এই বাংলাদেশের জন্য যে নামটা বাংলাদেশ হয়েছে, এই মুক্তিযোদ্ধাদের জন্য 30 লক্ষ মুক্তিযোদ্ধার প্রাণের বিনিময়ে 2 লক্ষ মহিলা, বাংলাদেশি মহিলা যারা ছিলেন তৎকালীন বাঙালি মহিলা, তাদের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা এসেছিল, সেই স্বাধীনতাকে আপনারা এত সহজে মুছে যেতে দেবেন এই রাজাকারদের জন্য, যে বা যারা এই স্বাধীনতাকামী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তারা এখন আপনাদের ধারকন বাহক হয়েছেন, দেশ চালাচ্ছেন, এবং সেই ঘোষিত জঙ্গি স্টেট পাকিস্তান তাদের সঙ্গে হাত মিলিয়ে কিন্তু বাংলাদেশে কিন্তু একটা অস্থিতিশীল গৃহযুদ্ধ করার পরিকল্পনা শুরু করে দিয়েছেন। আপনারা কি এর বিরুদ্ধে গর্জে উঠবেন না জানান কমেন্টসে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। নমস্কার।